মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতা গ্রহণের ২৪ ঘন্টার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি যেন এখন তাকে পিছু টানছে। ৪ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং রাশিয়া আরও জোরালোভাবে ইউক্রেনের ওপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে। আর রাশিয়ার এই অনমনীয়তা ট্রাম্পকে পুতিনের প্রতি হতাশ ও বিরক্ত করেছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বদলেছে এবং এ নিয়ে তার পরবর্তী সিদ্ধান্ত কি হতে পারে? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আপনাদের সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। গেল 11 জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে। তাদের বৈঠকের আলোচ্য বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। এর আগে 10 জুলাই মালয়েশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের ফাঁকে লেভরভের সঙ্গে 50 মিনিট বৈঠক করে রুবিও। বৈঠকের পর রুবিও সাংবাদিকদের জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া এখন পর্যন্ত নমনীয় কোনো অবস্থান দেখায়নি, আর সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হতাশ ও বিরক্ত করেছে। এমন সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এসব কথা বললেন যখন প্রকাশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন ট্রাম্প। গত 8 জুলাই হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন আমাদের নিয়ে অনেক খারাপ কথা বলেন। আগে তিনি বেশ ভালো ছিলেন, কিন্তু সেটা এখন মূল্যহীন হয়ে গেছে। এর আগে ইউক্রেন শান্তি চায় না বলে অভিযোগ করেছিলেন তিনি। 2022 সালের যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলাদাভাবে আলোচনা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবছরের মে মাসে ইস্তাম্বুলে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করে ওয়াশিংটন। কিন্তু পুতিন সাময়িক অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব গ্রহণ করেনি। ইউক্রেন অবশ্য এই প্রস্তাবে রাজি হয়েছিল। রাশিয়ার যুক্তি ছিল, ইউক্রেন এই যুদ্ধবিরতির সুযোগে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে নিতে পারে। এদিকে গত সপ্তাহে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, তিনি কি পুতিনের প্রতি হতাশা থেকে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? ট্রাম্প জবাবে বলেন, আমি এখনই কিছু বলবো না, আমরা কি একটু অবাক হতে চাই না? বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের অবস্থানে কিছুটা রূপান্তর দেখা যাচ্ছে, তবে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লন্ডন ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান চাথাম হাউসের সিনিয়র কনসাল্টিং ফেলো কেয়ার জাইলস আল জাজিরাকে বলেন, পশ্চিমা সংবাদ মাধ্যমে ট্রাম্পের অবস্থান নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি যা থেকে নিশ্চিত হওয়া যায় যে তার নীতি বদলে গেছে। তিনি আরও বলেন, সারা বিশ্বে অনেকেই আশা করছে এবার যুক্তরাষ্ট্র হয়তো রাশিয়ার বিরুদ্ধে কিছু কঠিন পদক্ষেপ নেবে, কিন্তু আগের প্রতিটি ঘটনায় দেখা গেছে এমন কিছু ঘটেনি। জুলাইয়ের শুরুতে ট্রাম্প প্রশাসন ইউক্রেনে অস্ত্র সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। যদিও ঘোষণার 1 সপ্তাহ পরই ট্রাম্প এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। গত 8 জুলাই তিনি বলেন, আমরা ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাবো, আমাদের তা করতেই হবে। ওরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের নিজেদের রক্ষা করার মতো ক্ষমতা থাকা দরকার। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে গত 10 জুলাই ট্রাম্প বলেন, এই অস্ত্র সরাসরি ইউক্রেনকে দেওয়া হচ্ছে না, বরং ন্যাটোর কাছে বিক্রি করা হবে। ন্যাটো এর সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে, তারপর ন্যাটো এই অস্ত্র ইউক্রেনকে দেবে। গত জুনে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এই চুক্তি হয় বলে জানান ট্রাম্প। উল্লেখ্য যে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে এক তিক্ত বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের সাহায্য পাঠানো স্থগিত করেছিলেন। জেলেনস্কি অভিযুক্ত করে ট্রাম্প বলেছিলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে জড়িয়েছে যেখানে আমরা $35,000 কোটি খরচ করেছি, অথচ এই যুদ্ধে জেতা সম্ভব নয়। তবে এর কয়েক সপ্তাহ পরে ট্রাম্প আবার অস্ত্র সরবরাহ শুরু করেন। কেল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির তথ্য অনুযায়ী 2022 সালের জানুয়ারি থেকে 2025 সালের এপ্রিল নাগাদ ইউক্রেনকে প্রায় $13,400 কোটি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই ঘোষণায় তার নিজের MAGA বা মেক আমেরিকা গ্রেট এগেন সমর্থকদের একটি অংশ যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে অস্ত্র পাঠানোর বিষয়টি সমালোচনা করে আসছে।
8 জুলাই সিনেটে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবিত বিল নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, আমি বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি, গণমাধ্যম, প্রতিষ্ঠান এবং সামরিক, জ্বালানি, বেসামরিক উড়োজাহাজ চলাচল, জাহাজ নির্মাণ ও টেলিযোগাযোগের মতো বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের উপর অন্তত 21,692টি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে রাশিয়ার অর্থনীতিতে এর প্রভাব পড়েছে ঠিকই, কিন্তু দেশটির অর্থনীতি একেবারে ভেঙে পড়েনি। পুতিনকে যুদ্ধ বন্ধে চাপ দিতে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। গত 10 জুলাই খার্কিভে রাশিয়ার ড্রোন হামলার পর তিনি এক্সে এক পোস্টে লেখেন, আমরা একটি নতুন নিষেধাজ্ঞার অপেক্ষায় আছি। রাশিয়াকে চাপ দেওয়া এবং থামানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তা এখনই নিতে হবে। এদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাবিত একটি দ্বিদলীয় সিনেট বিলে বলা হয়েছে, রাশিয়ার তেল, গ্যাস ও ইউরেনিয়াম আমদানি করে এমন দেশগুলোর উপর বাড়তি শুল্ক বসাতে হবে। এই তালিকায় চীন, ভারত ও ইউরোপের কিছু দেশ রয়েছে। গেল 18 এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, যুদ্ধবিরতি সম্ভব না হলে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে অন্যদিকে নজর সরিয়ে নিতে পারে। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর প্যারিসে সাংবাদিকদের রুবিও বলেছিলেন, আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে সিদ্ধান্ত নিতে হবে যে এই যুদ্ধবিরতি আদৌ সম্ভব কিনা। যদি এটি সম্ভব না হয় তাহলে আমরা অন্য গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেব। একই দিনে ট্রাম্পও সাংবাদিকদের সঙ্গে রুবিওর সুরেই কথা বলেন। এ নিয়ে ট্রাম্প বলেন, আমি এখন কিছু বলতে চাই না, তবে আমরা এই যুদ্ধের শেষ চাই। যদিও ট্রাম্প ও রুবিও যুদ্ধ নিয়ে হতাশ, তবুও যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে যে কূটনৈতিক আলোচনা চলছে তার প্রমাণ মেলে রুবিও ও ল্যাভরভের মধ্যে সাম্প্রতিক বৈঠকের মাধ্যমেই। এই বিষয়ে রুবিও বলেন, রাশিয়ার সঙ্গে আমরা নতুন ধরনের প্রস্তাব নিয়ে কথা বলছি। আমি মনে করি এটি একটি নতুন এবং ভিন্ন প্রস্তাব। তিনি আরও বলেন, আমি এটিকে এমন কিছু হিসেবে চিহ্নিত করব না যা শান্তি নিশ্চয়তা দেয়, তবে এটি এমন একটি ধারণা যা আমি প্রেসিডেন্টের কাছে তুলে ধরব। গত 10 জুলাই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। তারা একমত হয়েছে ভবিষ্যতেও শান্তিপূর্ণ সমাধান খুঁজতে পারস্পরিক আলোচনা চালিয়ে যাবে এবং মানবিক ও অর্থনৈতিক সহযোগিতা পুনরায় চালু করার বিষয়েও আগ্রহী থাকবে।